আপনি যদি বর্তমান আর্জেন্টিনা দল এবং তার আশেপাশের খেলোয়াড়দের দিকে তাকান তাহলে দেখবেন যে এদের একটা বড় অংশ উঠে আসছে আর্জেন্টিনার একটা একাডেমি থেকে। জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেস, প্যালাসিওস, সেমিওনে এ থেকে শুরু করে এই আজকের ফ্রাঙ্কো মাস্তান্তোয়ানো এচেভেরি, মোটামুটি আপনি যত তরুণ তারকা দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা দলের আশেপাশে সব এই একাডেমিটার থেকে আসে। শুধু আর্জেন্টিনা দলের কথা বললে একাডেমিটাকে একটু ছোট করা হয়। আমরা দেখব যে সিআইএস নামে একটা গবেষণা প্রতিষ্ঠান যারা ফুটবল নিয়ে গবেষণা করে, তারা জানাচ্ছে যে এই একাডেমিটা এখন বিশ্বের তৃতীয় শক্তিশালী একাডেমি। সেটা নানা রকম প্যারামিটার বিবেচনা করে যে এই কোন একাডেমির কতজন খেলোয়াড় টপ লিগগুলোতে খেলে, অমুক তমুক, এগুলো প্যারামিটার বিবেচনা করে কোন একাডেমির খেলোয়াড়রা বেশি গেম টাইম পাচ্ছে এগুলো বিবেচনা করে এই একাডেমিটাকে বলা হচ্ছে এখন বিশ্বের তৃতীয় শক্তিশালী একাডেমি। অবশ্য শুধু যদি নাম্বার অফ প্লেয়ার্স বিবেচনা করা হয় যে কোন একাডেমির খেলোয়াড় এখন ইউরোপিয়ান বড় লিগগুলোতে বা পৃথিবীর শক্তিশালী লিগগুলোতে বেশি খেলে, তাহলে এই একাডেমিটার খেলোয়াড় সবচেয়ে বেশি, 97 জন। 97 জন খেলোয়াড় পৃথিবীর টপ টিমগুলোতে খেলতেছে। এইটুকু হিসাব করলে আপনি ভাবতে পারেন তাহলে বোধহয় আধুনিককালে খুব বড় একটা প্রতিষ্ঠানের কথা বলতেছে। না, এই প্রতিষ্ঠানটা 125 বছর ধরে পৃথিবীকে এই সার্ভিস দিয়ে যাচ্ছে। সেই মোরেনো, ডি স্টেফানো, অমর শিবারি, ফিল্লো থেকে শুরু করে দ্য প্যাসারেলা বা আজকের আলভারেজ, ওর্তেগা, আমাদের সময়ের ওর্তেগা, কে না এই একাডেমি থেকে কত শত গ্রাজুয়েট বেরোচ্ছেন। ডি স্টেফানো এই পৃথিবী কাঁপায় ফেলছেন, তারা 125 বছর ধরে সারা পৃথিবীকে সবচেয়ে কোয়ালিটি ফুটবলার সাপ্লাই দিয়ে যাচ্ছে। তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি এটা পৃথিবীর সবচেয়ে বড় ফুটবলার তৈরির কারখানা। না, এটুকুতেও আটকায় রাখা যাচ্ছে না তাদের। তারা ফুটবল দর্শন তৈরিতে এই পৃথিবীতে সবচেয়ে আদি কারখানাগুলোর একটা। যারা এটার কারখানা বলা উচিত না, এটা বলা উচিত ইনস্টিটিউট, যে ইনস্টিটিউটগুলো পৃথিবীতে একদম শুরু থেকে ফুটবল দর্শন এবং আক্রমণাত্মক ফুটবলের যে শিল্পটা এটা ছড়ায় দিয়ে আসছে। আজকে যে আক্রমণাত্মক ফুটবলকে আমরা টোটাল ফুটবল থেকে শুরু করে টিকে টাকা নানা নামে চিনি, এগুলোর বীজ যে একাডেমিটা, যে ইনস্টিটিউটটা শুরু করছিল, সেই ইনস্টিটিউটটার সেই স্টাইলটার নাম ছিল লা মাকিনা, সেই টিমটার নাম ছিল লা মাকিনা। সেখান থেকেই আজকের সব রকমের আক্রমণাত্মক ফুটবল। ফলে আপনি বলতে পারেন গত 125 বছর ধরে তারা পৃথিবীকে সবচেয়ে বেশি তারকা উপহার দিয়ে যাচ্ছে। গত 125 বছর ধরে তারা পৃথিবীকে সবচেয়ে বেশি খেলোয়াড় প্রডিউস করে যাচ্ছে এবং গত 125 বছর ধরে পৃথিবীকে সবচেয়ে বেশি দর্শনে সমৃদ্ধ করে যাচ্ছে। সেই প্রতিষ্ঠানটার নাম ক্লাব অ্যাথলেটিকো রিভার প্লেট, বা আমাদের কাছে শুধু রিভার প্লেট নামে যারা পরিচিত। পৃথিবীর অন্যতম সমৃদ্ধ এবং ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট। এই রিভার প্লেটকে নিয়ে আজকে কথা বলবো, আজকে কথা না বললেই নয়, মানে এই সময় রিভার প্লেটকে নিয়ে কথা না বললেই নয়। কারণ রিভার প্লেট এই বছরটায় তাদের 125তম বার্ষিকী উদযাপন করতেছে। 1901 সালে তাদের যাত্রা শুরু হয়েছিল কাগজে কলমে। এবং রিভার প্লেটের ইতিহাস আসলে আর্জেন্টিনার ইতিহাস। রিভার প্লেটের ইতিহাস আসলে লাতিন ফুটবলের ইতিহাস। রিভার প্লেটের ইতিহাস আসলে লাতিন যে বিদ্রোহী ফুটবল, এই ফুটবলের ইতিহাস বলে, লাতিন দর্শনের ইতিহাস বলে। ফলে রিভার প্লেটের ইতিহাসটা, রিভার প্লেটের গল্পটা না বললে পুরো পৃথিবীর ফুটবলটাই ঠিক মতো বুঝে ওঠা যাবে না। আজকে তাই আমরা এই 125 বছর বয়সী ক্লাবটার একটু গল্প শুনবো। রিভার প্লেট বা আর্জেন্টিনার ফুটবলের গল্পটা বুঝতে গেলে আমাদের লা বোকা শহরটাকে বুঝতে হবে। লা বোকাকে কি পুরো একটা শহর বলা যায়? মনে হয় না। লা বোকা আসলে বুয়েনোস আয়ার্সের একটা ঘিঞ্জি জনপদ, একটা বন্দরকে কেন্দ্র করে গড়ে তোলা একটা ঘিঞ্জি জনপদ। এই বন্দরটা কোথায়? বন্দরটা হচ্ছে রিও ডি প্লাতা নদীর মোহনায়। এই মোহনায় বলেই, মোহনা শব্দ থেকেই বোকা আসে। বোকা মানে হচ্ছে মুখ। বোকা শব্দটা আসছে হচ্ছে ওই মোহনা থেকে। এই মোহনায় একটা বন্দর, সেই বন্দরের পাশে লা বোকা শহর, জনপদ, একটা ঘিঞ্জি জনপদ। এই রিও ডি প্লাতা নদীটা আর্জেন্টিনার ইতিহাসকে ধারণ করে। আধুনিক যে আর্জেন্টিনাকে আমরা দেখি, এই আর্জেন্টিনার ইতিহাস এবং এই আর্জেন্টিনার নামকরণ দুটোই আসলে রিও ডি প্লাতা নদীর সঙ্গে খুব জড়িত। 16 শতকে ইউরোপিয়ানরা যখন প্রথমে এই দক্ষিণ আমেরিকা বা লাতিন আমেরিকা সম্পর্কে আগ্রহী হলো, সেটা এই রিও দি প্লাতা নদীর কারণে। রিও দি প্লাতা নামটার অর্থ কি? নামটার অর্থ হচ্ছে রূপার নদী। একটা মিথ ছড়ায় পড়লো ইউরোপ জুড়ে যে এই যে রিও দি প্লাতা নদীটা রূপার নদী, এই নদী ধরে এগোলে কোথাও একটা রূপার পাহাড় পাওয়া যাবে, যে পাহাড়ে অফুরন্ত রূপা আছে। রূপা তখন বেশ দামি ধাতু।
আজকের মতো এত দাম ফল করে নাই সোনার তুলনায়। তখন সোনা আর রূপা বেশ কাছাকাছি দামের ধাতু ছিল। রূপার সন্ধানেই আসলে স্পানিয়ার্ডরা বা অন্যান্য ইউরোপিয়ানরা প্রথম আর্জেন্টিনার এই জায়গা থেকে লাতিন আমেরিকার ভেতরে ঢোকা শুরু করলো। পরে কিন্তু সত্যি সত্যি তারা রূপা পাইছিল। তৎকালীন পেরু, বর্তমান বলিভিয়ায় সত্যি সত্যি তারা রূপার পাহাড় না হোক রূপার খনি পাইছিল। এটা একেবারে ওই সোনার শহরের মতো, এলডোরাডোর মতো শুধু মিথ হয়ে থাকে নাই। তো এই রূপার নদী ধরেই আসলে ইউরোপিয়ানরা এখানে ঢুকছিল এবং আর্জেন্টিনা স্পানিয়ার্ডরা বসতি স্থাপন করছিল, ইউরোপীয়রা বসতি স্থাপন করছিল। এবং মজার ব্যাপারটা হচ্ছে আর্জেন্টিনার নামটাও আসছে ওই রূপা থেকে। ওই যে রূপার নদী রিও ডি প্লাতা, আবার আর্জেন্টানাম। আপনারা যারা সায়েন্সের ছাত্র তারা তো জানেন যে রূপার রাসায়নিক নাম হচ্ছে আর্জেন্টানাম। এই আর্জেন্টানাম শব্দটা থেকেই কিন্তু আর্জেন্টিনা আসছে, মানে এটা একটা রূপার দেশ। তাহলে যে নদীটা থেকে দেশটার নাম আসছে, যে নদীটার কারণে এই পুরো এলাকায় এই ইউরোপীয় সভ্যতা পৌঁছাইছে, এটাকে সভ্যতা বলার কোনো কারণ নেই। এর আগে এখানে যে আদিবাসীরা ছিলেন তারাও সভ্য ছিলেন। এই সভ্যতা শব্দটা বলে ইউরোপীয়রা। তারা মনে করে তারা যেখানে যায় নাই ওটা সভ্য না, কিন্তু ইউরোপীয় যে সংস্কৃতি সেটা পৌঁছাইছে এই সব কিছু এই নদীটা ধরে। আর এই নদীরই মোহনায় লাবোকা এই জনপদটা। এই জনপদটাকে আপনি বলতে পারেন আর্জেন্টিনার নেপলস। এটা একটা ঘিন্ন জায়গা, ঘিঞ্জি জায়গা, নোংরা জায়গা। ওই নেপলস শহরকে যেমন উত্তর ইতালির লোকজন মনে করে যে ওই জায়গায় গেলে গায়ে গন্ধ লেগে আসবে, এই তোরা স্নান করে আয় তোদের গায়ে গন্ধ। এই লা বোকাও আসলে তাই। লা বোকাতে ওদিকে ব্রিটিশ স্পানিয়ার্ড যে ভদ্রলোকরা বুয়েন্স আয়ার্সের, তারা খুব একটা আসে না। তাদের কাছে এই জায়গাটা অচ্যুত। এই জায়গাটা মূলত ইতালিয়ান এবং ওই আদিবাসীদের যে মিশ্রণ, এই মিস্তিজোদের দখলে। ক্রিওল ভাষাভাষী এরা। ক্রিওল কি ভাষা? এখানকার ক্রিওল হচ্ছে পৃথিবীর যে কোনো মিশ্র ভাষা ক্রিওল ভাষা। এখানকার ক্রিওলটা কি? এটা কিন্তু স্প্যানিশ প্রভাব বরং এখানে কম। এখানে আপনি দেখবেন মূলত আদিবাসী ভাষার সঙ্গে ইতালিয়ান ভাষার প্রভাব মারাত্মক। কিছুটা স্প্যানিশ প্রভাবও আছে, কিন্তু এটা একটা নিজস্ব ইতালিয়ান ভাষায় এদের এখানে। ইতালিয়ান একটা সংস্কৃতি। বাড়িঘরগুলো আজও ওই ইটালিয়ান কাঠের বাড়ি, ইতালিয়ান বস্তি সুলভ বাড়ি, এবং একজন আরেকজনের গায়ে লাগানো। গলিপথগুলো খুব সামান্য আয়তনের, ওখানে ঢোকা যায় না, ওখানে ঠিকমতো নিঃশ্বাস নেওয়া যায় না, লোকজনের গায়ে ঘামের গন্ধ। ওদিকে ব্রিটিশ সাহেবরা সেই 1860 সালের দিকে ফুটবল শুরু করে দিছে। মানে আর্জেন্টিনায় ফুটবলের যাত্রা শুরু হয়ে গেছে। তাহলে আমরা কেন বলি যে লা বোকা হচ্ছে আর্জেন্টিনা ফুটবলের জন্মভূমি? কারণ এখানেই আর্জেন্টিনার যে ফুটবল দর্শন সেটার জন্ম হয়েছে। দেখেন, এই যে আর্জেন্টিনা বলতে ইউরোপ, ছোট্ট একটা ইউরোপ। আর্জেন্টিনার ফুটবল মানে ইউরোপের এক্সটেনশন। এই যে সাধারণীকরণ, এটা আপনি ততক্ষণ বিশ্বাস করবেন যতক্ষণ পর্যন্ত এর ভেতরে না ঢুকবেন। আপনি দেখবেন একটা সময় যে এখানে আসলে এই বস্তির লোকেরা, এই যে বা ঘিঞ্জি লোক জায়গার লোকেরা, এই নোংরা লোকেরা, তারা নিজেদের মতো করে ফুটবল বানাইছে। সেই ফুটবলটা ব্রিটিশদের ফুটবল না, সেই ফুটবলটা ঔপনিবেশিক ফুটবল না, সেটা স্পানিয়ার্ডদের ফুটবল না। সেই ফুটবলটা ওদের নিজেদের ফুটবল। সেটা ওরা নিজেদের মতো করে খেলত। ওরা নামই তো দিল লা নুয়েস্ত্রা। ওরা বলল যে এটা আমাদের ফুটবল। তাহলে ওদের ফুটবলটা কি ব্রিটিশদের ফুটবল। এই লা নুয়েস্ত্রার প্রাণ হচ্ছে এই লা বোকা জায়গাটা। এই যে বস্তি, হ্যাঁ এটা ঠিক যে যদি আপনি হিস্টোরিয়ানদের সঙ্গে কথা বলেন তারা বলবে যে না, লা নুয়েস্ত্রা বলতে আসলে পুরো বুয়েন্স আয়ার্সেরই বিভিন্ন এলাকার ওই যে মেঠো জমি, ওই যে ছোট ছোট মাঠ, ওই মাঠে খেলতে থাকার যে ফুটবলের কালচার, ওটা এটা ওটার প্রতীক আসলে লা বোকা। লা বোকার ওই ঘিঞ্জি জনপদের যে ফুটবলটা খেলা হতো ছোট ছোট মাঠে, ধুলো ধূসরিত মাঠে, ওই ফুটবলটাই লা নুয়েস্ত্রা। ওই ফুটবলাররাই এলপিবে। এলপিবে সেই 1920-এর দশকে এল গ্রাফিকো নামে একটা পত্রিকা, যে পত্রিকাটা পরে পুরোপুরি ক্রীড়া পত্রিকায় পরিণত হয়, সেই পত্রিকার সম্পাদক নাম দিলেন যে আর্জেন্টাইন ফুটবলাররা হবে এলপিবে। এবং তার যে গঠন বর্ণনা করলেন, এটা আমি আগে একদিন একটা কন্টেন্টে বলছি, বিস্তারিত না বলি, তা পুরোপুরি ম্যারাডোনার সঙ্গে মিলে যায়। তো এই যে এলপিবে একটা ফুটবলার সত্তা তারা কল্পনা করলো, লা নুয়েস্ত্রা একটা ফুটবল কালচার কল্পনা করলো। এটা কিন্তু এই লা বোকার সংস্কৃতি। লা বোকার ওই যে দরিদ্র মানুষগুলো,
বন্দরে সারাদিন কাজ করে, গায়ে ঘামের গন্ধ। এদের বাচ্চাটা সকালবেলায় উঠে যে ফুটবলটা খেলে বা এরাও কাজের ফাঁকে যে ফুটবলটা খেলে, ওটাই লা নুয়েস্ত্রা, ওটাই আর্জেন্টিনার ফুটবলের শুরু। ফলে লা বোকাতে যখন আমরা দেখি যে 1890-95 সালের দিকে ফুটবলটা জনপ্রিয় হয়ে উঠতেছে এই মাইগ্রান্টদের এই এলাকাটায়, এই নোংরা শহরটায়, তখন আসলে আর্জেন্টিনার ফুটবল জন্ম নিচ্ছে। এর আগে 1860 থেকে যে ফুটবলটা ওখানে চলতেছিল সেটা ব্রিটিশ ফুটবল। আর্জেন্টাইনরা বলে যে ওদের ফুটবল হচ্ছে পোত্রেরোর ফুটবল। পোত্রেরো কি? যেখানে এলপি বেরা খেলতো, ছোট মাঠ, ইট কাঠ ধুলো এগুলো ভরা মাঠ। এই বর্ণনা লা বোকার সঙ্গেই মেলে, লা বোকার মাঠগুলোর সঙ্গে মেলে। যে মাঠটা মসৃণ না, ধুলো ধূসরিত, তার মধ্যে ইটের টুকরো আছে, পাথর আছে, তার মধ্যে কোথাও ঘাস আছে কোথাও নেই, ওই পত্রিত হচ্ছে এই লা বোকাকে প্রতিনিধিত্ব করে। ফলে আমরা দেখতেছি আসলে আর্জেন্টাইন ফুটবল সংস্কৃতি বলে যে জিনিসটাকে আমরা এখন বলতেছি যে পৃথিবীর অন্যতম আদি ফুটবল দর্শন, সেই জিনিসটাই লা বোকা থেকে শুরু হয়েছিল। এবং এই লা বোকায় ওই সমকালে পরপর কয়েকটা ক্লাব জন্ম নেয়। এই ক্লাবগুলো নিজেদের মতো করে ওই একই মাঠ নিয়ে কাড়াকাড়ি করতো। মাঠের সংখ্যা তো খুব বেশি না। আপনি জাস্ট কল্পনা করেন যে চট্টগ্রামের একদম বন্দরের কাছের কোনো একটা এলাকা। পুরো চট্টগ্রাম তো না, ওই এলাকাটায় কয়টা আর মাঠ? ওই ডকইয়ার্ডের পাশে ছোট্ট একটা মাঠ, ওই মাঠটাই হয়তো ভরসা। পাশে আরেকটা ছোট মাঠ, ওই মাঠটাই ভরসা। এটা নিয়ে 2-3টে ক্লাব টিকতে পারে না। এটা বলতেছে অ্যামেচার যুগের কথা। তখনও প্রফেশনাল ফুটবল আর্জেন্টিনা কেন, পৃথিবীতে ব্রিটিশ আইল্যান্ডের বাইরে কোথাও শুরু হয় নাই। সেই সময় ওখানে 2টো ক্লাব বেশ আধিপত্য করতেছে, সান্তা রোজা আর লা রোজালেস। এই 2টো ক্লাব ওই মাঠ নিয়ে কাড়াকাড়ি করে, ওই মাঠ নিয়ে করে। তখন ওখানকার যারা এই ফুটবল পরিচালনা করেন তারা 2 ক্লাবের লোকেরা বসলেন যে এভাবে এই মারামারি করে কাটাকাটি করে নিজেদের মধ্যে চলতে পারে না। আমাদের তো একটা আইডেন্টিটি লাগবে, লা নুয়েস্ত্রা তো লাগবে। সেই লা নুয়েস্ত্রা করতে গেলে আমাদের এক হতে হবে। দেখেন ঠিক নেপলসের ইতিহাস। নেপলসেও কিন্তু শুরুতে 2-3টা ক্লাব ছিল, তারা সবাই পরে নাপোলি নামে এক হলো। এই এখানেও তাই। আমি তো আর্জেন্টিনার এই লা বোকাতে নেপলস দেখি, নেপলসে লা বোকা দেখি। আমার কাছে দুটো একটা আরেকটা আয়নার এপাশ ওপাশ মনে হয় যে একই জিনিস, একই গল্প। কিভাবে পৃথিবীটা যে আসলে দেজাভু হয়ে ওঠে সেটা এই দুটো শহরকে আপনি দেখলে, এই দুটো জনপদকে দেখলে বুঝতে পারবেন। দেখি নাই তো, পড়লে বুঝতে পারবেন। তো এই দুটো ক্লাব এক হয়ে গেল। ঠিক কত সালে এক হলো এ নিয়ে ঐতিহাসিকদের দ্বিমত আছে। তবে রিভার প্লেট এই দিনটা উদযাপন করে 1901 সালের 25শে মে। যদিও অনেক ইতিহাসবিদ বলেন যে আসল মার্জারটা হয়েছে 1904 সালে গিয়ে। যাই হোক, আমরা রিভার প্লেটের ঐতিহাসিক তাদের কাছে ডকুমেন্টস আছে, তারা ডকুমেন্টসের ভিত্তিতে বলে। ফলে অন্য ঐতিহাসিকদের কথা শুনবো কেন, আমরা ওদের কথাই শুনি। 1901 সালের 25শে মে, মানে এই হচ্ছে 125 বছর পূর্ণ হলো এই বছরটা এসে। 125 বছর আগে এই দুটো ক্লাব এক হয়ে গেল। দুটো ক্লাবের একটা নতুন নাম রাখতে হবে। কি নাম রাখা যায় বলেন তো? নাম খোঁজা। মিটিং হচ্ছে, মিটিংয়ে বিভিন্ন জন বিভিন্ন নাম প্রস্তাব করতেছেন। সেখানে ওই পরবর্তী যে সভাপতি তিনি একটা নাম খেয়াল করলেন। ভদ্রলোকের নাম লিওপোল্ডো বার্ড। উনি ওই মিটিংটায় আসার পথে একটা জিনিস খেয়াল করলেন যে ওই যে মাঠটাকে কেন্দ্র করে ওনারা এসব আয়োজন করতেছেন, ওই মাঠটায় দুপুরবেলায় কিছু বন্দর কর্মী খেলতেছে, বন্দরের শ্রমিক খেলতেছে, খালি গায়ে ঘাম ঝরতেছে। ওই বন্দর শ্রমিকদের যে পোশাক, ওই পোশাক পরা অবস্থায় তারা খেলতেছে, এই ফুটবল খেলতেছে। এবং তাদের পাশে কতগুলো কাঠের বক্স রাখা, যে বক্সগুলো তারা অ্যাকচুয়ালি উঠায় দিতে যাচ্ছে জাহাজে। সেই বক্সগুলোর উপরে খোদাই করে লেখা রিভার প্লেট, মানে ওই রিও দি প্লাতা, ওই নদীর নামটা ইংরেজরা ওটারে রিভার প্লেট বলতো। রিভার প্লেট, দি রিভার প্লেট, এই শব্দগুলো খোদাই করে লেখা। উনি মিটিংয়ে এসে বললেন যে নাম নিয়ে ওই এ পক্ষ বলতেছে আমাদের নামটা থাকবে, ও পক্ষ বলতেছে। উনি বললেন যে আমরা এইসব পুরনো নামে না থাকি, আমাদের এই নদীটার নামেই নামকরণ করি। তখন সবাই বললো হ্যাঁ হ্যাঁ, রিও দি প্লাতা ভালো নাম। উনি বললেন রিও দি প্লাতা নামটা উচ্চারণের জন্য কঠিন হয়ে যাবে, বিশেষত আমাদের তো ফাইট করতে হবে বিশ্বজুড়ে। আমাদের এমন একটা সহজ নাম নিতে হবে যেটা পৃথিবীর সবাই সহজে উচ্চারণ করতে পারবে। সেটা আমি দেখে আসছি নামটা। সে নামটা কি? ওই নামটা বক্সে খোদাই করা দেখে আসছি, দ্য রিভার প্লেট। আমাদের ক্লাবের নাম হবে দ্য রিভার প্লেট। দেখেন সেই রিও দি প্লাতা, সেই আর্জেন্টিনার নাম, সেই রিভার প্লেট, এই নামের কি কন্টিনিউশন! ইতিহাস তো এভাবেই অলৌকিকত্ব বহন করে, এভাবেই মিলগুলো বহন করে, ইতিহাসের চিহ্ন রয়ে যায়।
যে পুরো আর্জেন্টিনার ইতিহাস, আর্জেন্টিনা ফুটবলের ইতিহাস এই সব কিছু বুকে নিয়ে যাত্রা শুরু করলো রিভার প্লেট। এবং লা বোকার মাহাত্ম্য যদি আপনাকে বুঝতে হয়, শুধু নাপোলির সঙ্গে মিল বা এই রিভার প্লেটের জন্মভূমি বুঝলে তো চলবে না। আপনার জানতে হবে যে এর ৪ বছর পরে এই জায়গা থেকেই, ওই মাঠ থেকেই যাত্রা শুরু করে বোকা জুনিয়র্স। তারা আবার এই রিভার প্লেটের যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে একমত না হয়ে তারা আরেকটা ক্লাব তৈরি করে বোকা জুনিয়র্স। এই রেষারেষি আবার পৃথিবীর সবচেয়ে বড় রেষারেষিতে পরিণত হয়। কালক্রমে দুটো ক্লাব ওই যে খোলা মাঠ, ওই যে পত্রেত ওইটা ত্যাগ করে একটু শহরের দুদিকে চলে যায়। বোকা জুনিয়র্স ১ কিলোমিটার দূরে তাদের মূল গ্রাউন্ডটা করে, আর রিভার প্লেট তাদের মনুমেন্টাল করে প্রায় ১৪ কিলোমিটার দূরে গিয়ে। আজকে আমরা বোকা রিভার প্লেটের দ্বন্দ্ব নিয়ে আলাপ না করি, এ লড়াই অনেক মজার লড়াই, এ নিয়ে আরেকদিন আলাপ করা যাবে। আজকে আমরা রিভার প্লেটের গল্পটা করি। রিভার প্লেট ১৯০১ সালে যাত্রা শুরু করলো, তখন অ্যামেচার লিগ একেবারে থার্ড ডিভিশন দিয়ে যাত্রা শুরু করলো। প্রমোশন পেয়ে পেয়ে ১৯০৮ সালে তারা প্রিমিয়ারে উঠলো, মানে তখনকার ফার্স্ট ডিভিশন। এবং মজার ব্যাপার হচ্ছে ১৯ বছরের মাথায় ১৯২০ সালে তারা কিন্তু প্রিমিয়ার লিগ জিতে ফেললো, মানে ফার্স্ট ডিভিশন, বারবার প্রিমিয়ার লিগ বলতেছি, তখনও প্রিমিয়ার লিগ চালু হয় নাই। ১৯৩০ সালে প্রিমিয়ার লিগ চালু হলো, মানে প্রফেশনাল ফুটবল শুরু হলো। সেটাও পৃথিবীর আদিমতম প্রফেশনাল ফুটবল লিগগুলোর একটা। সেই প্রফেশনাল লিগ চালু হওয়ার ২ বছরের মাথায় তারা শিরোপা জিতে ফেললো। এবং আজকে ২০২৬ সালে যখন কথা বলতেছি, তখন কিন্তু আর্জেন্টিনার সবচেয়ে সফল ক্লাব, লিগ এবং কাপ টাইটেলের দিক থেকে এই রিভার প্লেট। এই সময়ে তারা ২ দশক ট্রফিলেস ছিল, মানে ওই ১৯৩২ সালের পরে ২টা দশক গেছে, যে ২ দশকে তারা কোনো ট্রফি জেতে নাই। এর মধ্যে একবার রেলিগেটেড হয়ে গেছে। তারপরেও এই টিমটার ক্যাবিনেটে ৫৪টা ডোমেস্টিক ট্রফি, ৩৮টা লিগ টাইটেল, ১৬টা কাপ। এটা আর্জেন্টিনার সর্বোচ্চ। মানে চিন্তা করেন, তাদের চেয়ে ধারাবাহিকভাবে ভালো করে গেছে বলে কথিত ওই বোকা জুনিয়র্সরা তাদের ট্রফিতে আশেপাশে নাই। হ্যাঁ, তাদের উপমহাদেশীয় সাফল্য কম, সেটা মাত্র ৪টা মাত্র কোপা লিবার্তাদোরেস, সেটাও এই মার্সেলো গ্যালার্দোর যুগেই আসলে বেশি হয়েছে। আদি ডমিনেশনের সময়ে রিভার প্লেট নানা কারণে উপমহাদেশীয় ট্রফি তেমন জিততে পারে নাই, বেশিরভাগ সময় অংশই নিতে পারে নাই। যাই হোক, সেগুলো বিস্তৃত ইতিহাস। পুরো রিভার প্লেটের ইতিহাস বলতে গেলে তো আসলে এরকম সাইজের একটা বই লিখে ফেলতে হয়, কারণ রিভার প্লেটের ইতিহাস পৃথিবীর ফুটবল ইতিহাস, যেটা আগেই বললাম। এটা সংক্ষিপ্ত করে আসলে বলা খুব কঠিন। তবে আমি বললি যে ১৯৩০ সালে যে ডমিনেন্সটা শুরু হয়, ৪০-এ অসাধারণ ডমিনেন্স, এবং ৪০-এই তারা আসলে পুরো পৃথিবীর সামনে একটা নতুন ফুটবলের আবির্ভাব ঘটায়, যেটাকে লা নুয়েস্ত্রার বলা যায় প্রতীকী সংস্করণ। লা নুয়েস্ত্রা বলতে ২০-এর দশকে আর্জেন্টাইন বুদ্ধিজীবীরা, ওই এল গ্রাফিকোর বুদ্ধিজীবীরা যেটা বোঝাতে চেয়েছিলেন যে অ্যাটাকিং ফুটবল, আমরা নিজেদের মতো করে আক্রমণাত্মক ফুটবল খেলবো। এলপিবিরা কি করবে? ওই রাস্তার মাস্তান বালক, সে ফুটবল খেলতে যাবে, সে বিনীতভাবে মিউ মিউ করবে? না, সে তো অ্যাটাক করবে। ওই অ্যাটাকিং ফুটবলটার সর্বোচ্চ রূপ কী হতে পারে এবং ফ্লুইডিটিটা কেমন হতে পারে, সেটা আমাদেরকে পৃথিবীতে প্রথম দেখালো লা মাকিনা নামে খ্যাত যে রিভার প্লেট টিমটা, ৪০-এর দশকে সেই টিমটা। তখন পৃথিবীতে মোটামুটি দুটো ফুটবল স্টাইল জনপ্রিয়। তার ভিতরে WM একটা ফুটবল ফিলোসফি, আর একটা হচ্ছে যে 2-3-5, ২ জন ডিফেন্ডার, ৩ জন ডিফেন্সিভ মিডফিল্ডার আর ৫ জন অ্যাটাকার। এই হচ্ছে একটা তখন সর্বাত্মক আক্রমণাত্মক ফুটবলের রূপ। এই 2-3-5-এ খুব বেশি দল খেলে না। লা মাকিনা, রিভার প্লেটের ওই টিমটা, তারা 2-3-5-এ খেলল, এবং এটা কার্যত ৮ জনের আক্রমণ শুরু হয়ে গেল। ওই যে 3টা, পৃথিবীর অন্যান্য যারা 2-3-5-এ খেলে তারা ওইটা ডিফেন্সিভ অংশ হিসেবে খেলে। ওইটা ডিফেন্সিভ মিডফিল্ড আসলে। ওটা ব্যাক বলে, হাফ ব্যাক বলতো তখন ওটাকে, হাফ ব্যাক ওরা। ওই যে ফুল ব্যাক শব্দটা এখন শোনেন না? হাফ ব্যাক তাহলে কি? ফুল ব্যাক থাকলে তো হাফ ব্যাকও নিশ্চয়ই ছিল। তখন হাফ ব্যাক ছিল ওই ৩ জন। ওই ৩ জন মূলত রক্ষা করত। কিন্তু লা মাকিনাতে, রিভার প্লেটের ওই টিমটাতে এই ৩ জন মিডফিল্ডে উঠে যেত। তাহলে অ্যাটাকটা কেমন দাঁড়াতো আপনি চিন্তা করেন। দুপাশে ২ উইং, তারপরে ২ ইনসাইড, তারপরে মাঝখানে হচ্ছে নাম্বার ৯, এ হচ্ছে ৫ জন সামনে, তার পেছনে ৩টা মিডফিল্ডার। মাই গুডনেস! ৮টা লোক অ্যাটাক করতেছে। ২ জন মাত্র সিবি পেছনে দাঁড়ায় আছে ডিফেন্সের জন্য। এই ৮ জন অ্যাটাক করতেছে। আপনার খুব এলোমেলো মনে হচ্ছে না? যে ৮ জন অ্যাটাক করলে থাকে কি? এর তো কোনো গ্রামারই হলো না, সবাই এক জায়গায় গিয়ে জড়ো হচ্ছে, মোটেও না। এটা ভয়ানক ফ্লুইড একটা জিনিস ছিল।
এই নাম্বার 9 যে পেদেরনেরা, তাকে বলা হয় এই পরবর্তীকালের ফলস নাইনের জনক। মানে উনি ১ম এই রোলে খেললেন যে আসলে বক্সে থাকবেন না। তার কাজ গোল করা, কিন্তু সে ওই শুরুটা হবে শুধু ওই 2-3-5 ওই ফরমেশনে। কিন্তু সে মুহূর্তের ভিতরে মিডফিল্ডে নেমে আসবে। মিডফিল্ড থেকে চান্স ক্রিয়েট করে দিবে। ২ ইনসাইডের ভেতরে আসবে, তারাও গোল করতে চাইবে, সে আবার উপরে উঠবে। মানে ওপরে উঠবে, নামবে, উঠবে, নামবে এবং প্রত্যেকটা পজিশন ওই উইঙ্গার, ইনসাইড খেলোয়াড় এবং মূল স্ট্রাইকার প্রত্যেকে পজিশন বদলাতে থাকবে। শুধু ফরওয়ার্ড হচ্ছে যে নাম্বার 9, সে হচ্ছে ওঠানামা করবে। মানে নিজে সে ফলস 9 হবে। বাকি পজিশনগুলো ইন্টারচেঞ্জ হতে থাকবে। আপনার শুনে কি মনে হচ্ছে? এই জিনিসটা কোথায় শুনছেন না বা কোথায় দেখছেন? হ্যাঁ, এই জিনিসই তো টোটাল ফুটবল। এই যে ফ্লুইডিটি, এই যে ইন্টারচেঞ্জ, একজন আরেকজনের জায়গা নেওয়া, এই যে নাম্বার 9 এর ফলস 9 হয়ে যাওয়া, এই জিনিসগুলোকেই তো আসলে কালক্রমে টোটাল ফুটবলের রূপ দিলেন রাইনাস মিশেল ক্রুইফরা। হ্যাঁ, আপনি বলতে পারেন যে সেখানে ফুলব্যাকদের অংশগ্রহণ, ডিফেন্সের অংশগ্রহণ সবাই মিলে টোটাল তো, ওটা তো টোটাল। কিন্তু ওটার বীজটা আসলে এখান থেকে শুরু হলো। আজকে পেপ গার্দিওলা পৃথিবী জয় করেন যে ফুটবলটা দিয়ে, এই কৃতিত্বটা লোকটা কম পায়। কিন্তু এই জিনিসটা ওই ১৯৪০ সালের দিকে, ১৯৪০ এর দশকে ওই রিভার প্লেটে লা মাকিনা টিম দিয়ে করাইলেন লোকটা। লোকটার নাম সেসারিনি, রেনাতো সেসারিনি। আমি বলি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আন্ডাররেটেড ফুটবল চিন্তাবিদ, সবচেয়ে আন্ডাররেটেড ফুটবল কোচ, যিনি পৃথিবীকে ১ম সত্যিকারের একটা ফ্লুইড আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে গেছেন। সেসারিনিকে নিয়ে প্রয়োজনে পরে আরেকদিন আমরা আলাপ করব যে উনি যখন রিভার প্লেট থেকে চলে আসলেন জুভেন্টাসে এসে ওই টিমের আবার অংশবিশেষকে উনি জুভেন্টাসে নিয়ে আসছিলেন। বিশেষ করে ওমর শিবারি তার সঙ্গে চলে আসছিলেন। ওমর শিবারিকে দিয়ে এখানে আবার প্রায় লামাকিনা কিভাবে তৈরি করছিলেন এবং ইউরোপ আসলে কিভাবে তার এই ফ্লুইডিটিটাকে হজম করলো, সে জিনিসটা পরে একদিন গল্প করব। কিন্তু রিভার প্লেটের দিকে আপনি যদি তাকান, তাহলে ওই সময় যে ৫ টা অ্যাটাকার ছিল, তাদেরকে ডার্টি ফেস অ্যাঞ্জেলস বলা হতো। এরাই মূলত আসলে রিভার প্লেটের বা আর্জেন্টিনার ফুটবলের ব্যাকরণটা সেট করে দিল। যেটা পরবর্তীকালে মেনোত্তি ফলো করছেন, আজকে স্কালোনিও ফলো করতে চান। এই লা মাকিনা একসঙ্গে মাত্র এই ৫ জন ১৮ টা ম্যাচ খেলছে। মানে ৫ জনই একসঙ্গে মাঠে হাজির থাকছেন মাত্র ১৮ টা ম্যাচে। মানে আপনি দেখেন, তার মানে সেসারিনি কিন্তু কোনো নির্দিষ্ট ৫ জনকে আসলে ফোকাস করেন নাই। ৪ টা মৌসুম জুড়ে এই খেলাটা চলছে। ৪ টা লিগ জিতছে তারা। তাহলে এই লা মাকিনা ওই সময় প্রতিটা দলেরই নাম ছিল। ওই সময় যে ৫ জনই সামনে খেলতো তাদেরই লা মাকিনা বলতো। কিন্তু ওই যে ৫ জনকে আমরা তারকা হিসাবে চিনি, যাদের এই যে ছবি দেখতেছেন, তারাই কিন্তু সবগুলো ম্যাচে লা মাকিনা ছিল না। ওই বেস্ট ৫ ছিল না। তবে এই যে ৫ জনকে নিয়ে সবচেয়ে বেশি কথা হয়, তাদের নামটাও একটু আমাদের জেনে রাখা উচিত। হুয়ান কার্লোস মুনোজ ডান পাশে খেলতেন। পেদেরনেরার কথা তো আগেই বললাম, সেন্টার ফরওয়ার্ড বা তৎকালীন ফলস 9 যদি বলেন তখনকার ফলস 9 সেটা ছিলেন। লাব্রুনা মূলত ইনসাইড লেফট খেলতেন আর লুস্তাও বাম পাশে খেলতেন। আসল লোকটার কথা কিন্তু বলি নাই। আসল লোকটা হচ্ছেন মোরেনো। এই মোরেনো ছিলেন আসলে কিংবদন্তি। হোসে ম্যানুয়েল মোরেনো বলতে পারেন তখনকার মেসি বা আর্জেন্টিনার ১ম মেসি, আর্জেন্টিনার ১ম ম্যারাডোনা, ১ম ডি স্টেফানো, ১ম কেম্পেস, আর্জেন্টিনার ১ম সুপারস্টার। না, আপনি হয়তো তর্ক করবেন যে তাহলে এস্টাবেলের কি হবে? তাহলে মন্টির কি হবে? লুইস মন্টির কি হবে? তারাও তো ওই সময় বিশ্বকাপানো তারকা। হ্যাঁ, ৩০ এর দশকে লুইস মন্টি বা গুয়েলির্মো এস্টাবেল এরা পৃথিবী কাঁপায় ফেলছেন, ইউরোপ কাঁপায় ফেলছেন। কিন্তু আসলে মোরেনোকে আপনি বলতে পারেন আর্জেন্টিনার ১ম ভুবনজয়ী তারকা। মোরেনো শুধু যে ওই লা মাকিনার অংশ হিসাবে আর্জেন্টিনা জয় করছেন বা পুরো দক্ষিণ আমেরিকা জয় করছেন তা না। ইউরোপ ট্যুরেও যতবার আসছেন, মোরেনো লম্বা সময় রিভার প্লেটে খেলেন নাই। মোরেনো লা মাকিনা ছেড়ে দেন খুব দ্রুত ওই ৪ বছর পরেই। এরপরে উনি বোকার হয়ে খেলছেন বা রিভার প্লেটের হয়েও ইউরোপ ট্যুরে আসছেন। কার্যত ইউরোপের কোনো দল তার সামনে দাঁড়াইতে পারত না। মোরেনো একাই গুড়ায়া দিতেন। মোরেনোর কৃতিত্বটাকে কেন ডাউন প্লে করা হয় আমি ঠিক জানি না। পেলেকে যে কারণে, ওই সময়ের সান্তোসের পেলেকে যে কারণে আপনি এত হাই রেট করেন, মোরেনোকেও সেই কারণে করা উচিত। কারণ পেলের ওই সময়ের আন্তর্জাতিক কৃতিত্ব তো সান্তোসের হয়ে গ্লোবাল ট্যুরে যে কৃতিত্বগুলো দেখাইছেন, সে কৃতিত্বগুলো তো মোরেনোও দেখাইছে।
রিভার প্লেটের হয়েও দেখাইছে, বোকার হয়েও দেখাইছে। যাই হোক, এইসব আর্গুমেন্টে তো যাওয়া যাবে না এখন, সেই টাইম নেই। মোরেনো হচ্ছেন প্রথম আর্জেন্টাইন সুপারস্টার, মোর দ্যান সুপারস্টার, এবং সেটা রিভার প্লেটের ওই লামা কিনার প্রাণ ছিলেন উনি। সেসারিনি জুভেন্টাসে চলে আসলেন, মোরেনো টিম ছেড়ে দিলেন, কিন্তু রিভার প্লেটের এই দাপট 50-তেও কমে নাই। তারা 50-তেও আরও 4-5টা শিরোপা জিতছে এবং এই দাপটটা ধরে রাখছে। কিন্তু ভয়ানক একটা দুঃসময় এসেছিল তাদের 60 এবং 70-এ। ওই যে বললাম 2টা ট্রফিলেস সিজন, 60 এবং 70 টানা তারা কিন্তু কোনো ট্রফি জেতে নাই। একটা লিগও জেতে নেই, একটা কাপও জেতে নাই। চিন্তা করেন 54টা ট্রফি জেতা একটা দল 2টা দশক কোনো ট্রফি জেতে নাই। সেখান থেকে আবার যখন ফিরল, ফেরার পরে সে কি ত্রাস, সে কি ত্রাস! সেই ৮০ থেকে শুরু করে এই ২০০০ সাল পর্যন্ত আর কখনো রিভার প্লেটকে পেছন ফিরে তাকাতে হয় নাই। যদিও রিভার প্লেটকে কখনো পেছন ফিরে তাকাতে হয় নাই, এটা খুব একটা কন্ট্রাডিক্টরি বাক্য। কারণ রিভার প্লেট মানেই হচ্ছে তারা ১টা ২টো দশক এরকমভাবে উঠবে, উঠে একদম সব গ্রাস করে ফেলবে, তারপরে আবার ১টা দশক এরকম ফল করবে। ওই ফলটা গায়ে লাগে না, জানেন? অন্যরা ২০ বছরে যা অ্যাচিভ করে ওরা এসে ৫ বছরে তাই অ্যাচিভ করে ফেলে। ফলে অন্যদের টপকায়া যায়। এই যে ৮০ থেকে ২০০০ বললাম, এই সময়টায় আবার তারা ভুবনজয়ী হয়ে উঠল। এই সময়টা ওই যে আবার দুনিয়াকে অ্যারিয়েল ওর্তেগা থেকে শুরু করে মার্সেলো গ্যালার্দো কি না দিছে। দুনিয়ার বড়, বড় খেলোয়াড় দিছে এবং জিতছেও। সমানে লিগ জিততেছে, কাপ জিততেছে, কোপা লিবার্তাদোরেস জিততেছে। কিন্তু দেখেন আবার পরিণতিটা। ২০০০ পরবর্তী সময়ে আস্তে, আস্তে এই দলটার পতন শুরু হলো। পতন হইতে, হইতে লিগ তো জিতেই না, প্রথমবারের মতো সেই প্রফেশনাল লিগ চালুর পরে ২০১১ সালে প্রথমবারের মতো এই দল রেলিগেটেড হয়ে গেল। সেকেন্ড ডিভিশনে নেমে গেল। কি একটা যে আমি এই ঢাকা শহরে বসবাস করি, আমি নিতে পারি নাই। যখন নিউজ পেপারে পড়লাম, আগে থেকেই অনুমান ছিল। ওদের আবার একটা ব্যাপার আছে। ওদের কিন্তু একটা দল হুট করে রেলিগেটেড হয় না। আগের কয় মৌসুমের পয়েন্ট হিসাব করে খুব জটিল লিগ তো, রেলিগেটেড হয়ে যাবে বোঝা যাচ্ছিল। কিন্তু যখন ফাইনালি রেলিগেটেড হয়ে গেল, তখন নিতে পারতেছিলাম না যে ডি স্টেফানোর দল। আমি তো এর ভিতরে তারকাদের অধ্যায়গুলো বললামই না যে কি কোন, কোন ধাপে এখান থেকে কোন মহিরুহ তারকারা কিভাবে উঠলেন। 50s এখান থেকে ডি স্টেফানো উঠে গিয়ে কিভাবে ইউরোপে সর্বকালের সেরা হয়ে উঠলেন, একমাত্র সুপার ব্যালন ডি'অর জয়ী। এখান থেকে গিয়ে কিভাবে ড্যানিয়েল প্যাসারেলা বিশ্বকাপ জয়ী অধিনায়ক হলেন। ফিল্ডল কিভাবে বিশ্বের ইতিহাসে সর্বকালের সেরা গোলরক্ষকদের একজন হয়ে উঠলেন। আচ্ছা, এইসব ইতিহাস একদিনে সব বলে শেষ করা যাবে না। রিভার প্লেট নিয়ে গল্প। দ্রুত ওই যে ফাস্ট ফরওয়ার্ড করে ২০১১ তে চলে আসি। ২০১১ তে তারা সেকেন্ড ডিভিশনে নেমে গেল। যাওয়ার পরে একটা ঘটনা ঘটল। আজকে রিভার প্লেটের যে জয়-জয়কার দেখতেছেন, সিআইএস যে বলতেছে যে পৃথিবীর ৩য় সেরা একাডেমি তারা। কিন্তু এটা কিভাবে হলো? ২০১১ সালে যে দলটা রেলিগেটেড হয়ে গেল, এই ২০২৬ সালের এসে সিআইএস এর জরিপে তারা কি করে বিশ্বের ৩য় সেরা একাডেমি এবং অন্যতম প্রভাবশালী দলে পরিণত হলো? এটার পেছনে একজন মহানায়ক আছেন। তিনি মার্সেলো গ্যালার্দো। জাতীয় দলে খুব বেশি টাইম পান নাই। মিডফিল্ডার ছিলেন। আ রিভার প্লেটের খেলোয়াড় হিসাবেই মোর দ্যান লিজেন্ড। খেলোয়াড় হিসেবে অনেক কিছু জিতাইছেন। কিন্তু কোচ হিসাবে গ্যালার্দোকে আমি বলি যে এই আধুনিক যুগের সবচেয়ে প্রভাবশালী কোচ, সবচেয়ে প্রভাবশালী চিন্তাবিদ। যাকে এখনো ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ঠিকমতো চেনে না। কারণ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড তো আসলে ২টো জিনিস চেনে। ইন্টারন্যাশনাল ফুটবল মানে সোজা কথা বিশ্বকাপ, আরেকটা জিনিস চেনে ইউরোপিয়ান ফুটবল। গ্যালার্দো এর কোনোটাই এখনো পা দেন নাই। গ্যালার্দো রিভার প্লেটে যে কাজটা করছেন, রিভার প্লেটে যখন তাকে ২০১১ ওই বিপর্যয়ের পরে ফিরায় আনা হলো যে তুমি কোচ হিসাবে দায়িত্ব নাও, তখন গ্যালার্দো একেবারে তরুণ মানুষ, মাত্রই অবসর নিচ্ছেন খেলা থেকে। দায়িত্ব নেওয়ার পরে গ্যালার্দো বললেন যে না, এভাবে আমাদের ওই ঐতিহ্য ফিরানো যাবে না। শুধু কতগুলো ওনাকে বলা হলো যে এই হচ্ছে আমাদের বাজেট, ওরা ভালো ফান্ড ম্যানেজ করলে এই বাজেট দিয়ে তুমি একটা টিম বানাও। উনি বললেন এই পুরো টাকা টিমের পেছনে খরচ করে রিভার প্লেটকে দাঁড় করানো যাবে না। আমি একটা ট্রফি এনে দিতে পারবো, একটা লিগ এনে দিতে পারবো। টাকা যদি ঠিকমতো খরচ করি কেন পারবো না? কিন্তু আমরা রিভার প্লেটই ফিরাইতে চাই। যে রিভার প্লেট এতগুলো ট্রফি জিতছে, যে রিভার প্লেট আর্জেন্টিনার ফুটবলের অন্য কথা, সেই রিভার প্লেটকে ফিরাইতে হলে আমাদের পুরো ইকোসিস্টেমটা নতুন করে করতে হবে। কি করতে হবে? ১ম এই একাডেমিটা শক্ত করতে হবে। একাডেমিতে জুলকালি পড়ে গেছিল। উনি নিজে গিয়ে দেখছেন একাডেমির বাচ্চাদের খাওয়া-দাওয়ার অবস্থা যাচ্ছে তাই। খাবারের ভিতরে ময়লা পাইছিলেন। উনি প্রত্যেকটা জিনিস ডিজাইন করছেন বসে, বসে।
মার্সেলো গ্যালার্দোকে যারা শুধু রিভার প্লেট মূল দলের কোচ হিসাবে মনে রাখবেন, তারা এই লোকটাকে খুব ছোট করবেন, খুব ছোট করবেন। আজকের জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেস থেকে এচেবেরি সব এই লোকটা সিস্টেমের প্রোডাক্ট। এই লোকটা একাডেমি, এজ লেভেল টিম, মেইন টিম, ওই আবাসিক ভবন, তাদের খাবার, রাতের বেলায় হুটহাট করে ডিনার টাইমে একাডেমিতে গিয়ে হাজির হতো। আন্ডার 15 টিমরা কি খাচ্ছে, অমুক কি খাচ্ছে, এজ এজ লেভেল টিম কেমন চালাচ্ছে, প্রত্যেকটা জিনিস তার চোখে থাকতে হবে। প্রত্যেকটা জিনিস তার ডিজাইন করা, বিশেষজ্ঞদের নিয়ে বসে বসে এইটা কেমন, এই পুষ্টিমানটা কেমন হলে ভালো হয় আপনারা সাজেশন দেন, অমুকটা কেমন হয় সাজেশন দেন। বরং সে খেলোয়াড় কেনায় খুব কম টাকা ব্যয় করছে। সে বলছে আজকে আমি রেজাল্ট পাবো না, আমাদের আপাতত কাজ হচ্ছে প্রিমিয়ার লিগে ফিরে ফাইট করা, কিন্তু আমাকে এই বাচ্চাদের বড় করতে দেন, ইকোসিস্টেমটা দাঁড় করাইতে দেন। এখান থেকে আপনার ছেলে পেলে আসবে যারা আপনাকে অসীম সংখ্যক লিগ জিতাবে, অসীম টাকা এনে দেবে। আজকে তো তাই হচ্ছে। রিভার প্লেট প্রতি বছর যতগুলো খেলোয়াড় বেচতেছে ইউরোপে, তা দিয়ে তারা 2-4টা ক্লাব কিনে ফেলতে পারে। খেলোয়াড় কি বলেন, 2-4টা ক্লাব কিনে ফেলতে পারে। তারা রেগুলার লিগ জিততেছে ওই নিজেদের প্রোডাকশন দিয়ে, তাদের কোনো খেলোয়াড় কেনাই লাগে না এখন। আমি পার্সোনালি মনে করি যে রিভার প্লেটের ইতিহাসে সেসারেনি, মোরেনো বা ডি স্টেফানো বা পেসারেলা, তাদের যতটা গৌরবের সঙ্গে স্মরণ করা হয়, একই রকম গৌরবের সঙ্গে গ্যালার্দোর কথা সারা জীবন স্মরণ করে যাওয়া উচিত। আর গ্যালার্দো আসলে আধুনিক ফুটবলকে একটা শেপ দিচ্ছেন, এবং আজকে সারা পৃথিবী তার এই শেপের সুফল ভোগ করতেছে। যদিও গ্যালার্দো এখন আবার রিভার প্লেটের মাঝে আবার ফিরছিলেন, চলে গেছিলেন, আবার ফিরছেন, ব্যর্থ হচ্ছেন, এই মুহূর্তে দলের সঙ্গে নাই, তাতে কিছু যায় আসে না রে ভাই, তাতে কিছু যায় আসে না। বর্তমান দিয়ে কারোর যে সুকীর্তি সেটা বিচার করা যায় না। গ্যালার্দোই আসলে রিভার প্লেটকে স্বরূপে ফিরেছেন। সেই রূপার নদী থেকে জন্মানো রিভার প্লেট আজকে রূপালী একটা ক্লাবে পরিণত হইতে পারছে বা টিকে আছে গ্যালার্দোর কল্যাণে। তবে এই রূপালী ক্লাবটা জানেন একটা আজন্ম দুঃখ আছে। ওই যে স্রষ্টা কাউকে কিন্তু শতভাগ দেন না, সবারই কিছু অপূর্ণতা রেখে দেন। ওই ডন ব্র্যাডম্যান ওই কারণে শেষ ইনিংসে 4টা রান করতে পারে না, করতে পারলে অ্যাভারেজ 100 হয়ে যেত। ওই কারণেই মেসি শেষ ম্যাচটা, ওই বিশ্বকাপ ফাইনালটা ওরকম নিষ্প্রভ খেলে, তার টিমের কেউ কিছু খেলতেই পারে না, ফলে সে আরেকটা বিশ্বকাপ জিততে পারে না। ওই কারণেই ম্যারাডোনা শেষ ফাইনালটায় কার্ড মার্ক খায়, একটা অস্থির অবস্থায় জিততে পারে না। ওই কারণেই জিদান ঢুস দিয়ে ট্রফির পাশ থেকে বের হয়ে যায়। স্রষ্টার এটা একটা খেলা যে তোমাকে অনেক দিব, দু হাতে দিব, ছাপ্পড় ফারকে দিব, কিন্তু কোথাও একটা অতৃপ্তি রেখে দিব। অতৃপ্তি না রাখলে তো তুমি বাঁচতে পারবা না রে ভাই। তুমি যে ইতিহাসে টিকে থাকবা, আরো ভালো সন্ধানে ছুটবা, সেটা কেন? অতৃপ্তির কারণে। সেই অতৃপ্তিটা কি? রিভার প্লেটের অতৃপ্তিটা খুব আইকনিক। সেটা হচ্ছে আর্জেন্টিনার অনেক মহারথী টথী সব এক সাইডে করলে সংখ্যায় তারাই বেশি, কিন্তু 3টা লোক তারা পায় নাই। সেটা আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে আইকনিক 3টা ফুটবলার। ওই মারিও কেম্পেসকে তারা পায় নাই, ডিয়েগো ম্যারাডোনাকে পায় নাই, লিওনেল মেসিকে পায় নাই। এর মধ্যে ম্যারাডোনা তো রিভার প্লেটের ভয়াবহ বিদ্বেষী ছিলেন, রিভারের নাম শুনতে পারতেন না, কারণ উনি আবার বোকাপন্থী, বোকা জুনিয়র্সের আর ওই শহরের উনিও ওই বস্তির ছেলে তো, ফলে ওনরা এই ব্যাপারগুলোতে খুব সিরিয়াস। উনি ভয়ানক রিভার বিদ্বেষী। তবে মেসিকে মিস করার জন্য আমার ধারণা রিভার প্লেট আজীবন হা হুতাশ করে যাবে। মেসিকে কিন্তু তারা পেয়ে গেছিল যখন নিউওয়েল তারা ছেড়ে দিচ্ছে, ওই যে তার হরমোন চিকিৎসার খরচ জোগাড় করার জন্য একটা ক্লাব খুঁজতেছে, তখন রিভারের স্কাউটরা তারা চুজ করছে। সে ওখানে 2 সপ্তাহ ট্রায়ালেও আসছে, পছন্দ হয়ে গেছে। কিন্তু ওই যে হরমোন ইনজেকশনের যে দামটা, ওই দামটা রিভার প্লেট কর্তৃপক্ষ খরচ করতে রাজি হয় নাই। তারা মনে করছে এই ইনভেস্টটা মানে না, ভায়াবল না। আমি রিভার প্লেটকে দোষ দেই না এই জন্য, কারণ এটা আসলে ইউরোপিয়ান একটা ক্লাবের কাছে মনে হতে পারে ঠিক আছে এই খরচটা করি, কিছু হইলে হইলো, না হইলে না হইলো। কিন্তু তারা দেখছে যে এই খরচটা হয়তো বেশি হয়ে যাচ্ছে, এটা করে আমরা কিছু আউটপুট নাও পেতে পারি। তবে আজকে নিশ্চয়ই তারা মাথার চুল ছেড়ে, কিন্তু আমি বলবো মাথার চুল ছেড়ে না, এটাই নিয়তি। নিয়তি লিখে রাখছিল যে আপনারা আর্জেন্টিনার ইতিহাসের এখন পর্যন্ত সেরা 3 আইকনকে পাবেন না। তাই বলে কি কখনোই পাবেন না? কে জানে এচেভেরির মধ্যে হয়তো নতুন মেসি অপেক্ষা করতেছে, কে জানে মাস্তান্তোর মধ্যে হয়তো নতুন ম্যারাডোনা অপেক্ষা করতেছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। রিভার প্লেটের উপরে আস্থা রাখেন, রিভার প্লেট হয়তো শুধু জুলিয়ান আলভারেজ না, ইভেন জুলিয়ান আলভারেজ কুড বি
কুড বি দ্য নেক্সট মেসি, দ্য নেক্সট ম্যারাডোনা বা নেক্সট কেম্পেস, কে জানে কার ভিতরে কি লুকানো আছে। এদের সবার সামনে অসীম ভবিষ্যৎ পড়ে আছে, আর এদেরই কেন হতে হবে। এখন আর একটা ব্যাচ উঠে আসতেছে, এই ব্যাচটা ইউরোপে সেল হবে সামনের সিজনে। এই ব্যাচ থেকে কেউ হতে পারে, ফলে রিভার প্লেটকে ওয়েট করতে হবে কখন তারা ওই তিন আইকনের মতো একটা আইকন পায়, যখন বোকার চোখে চোখ রেখে বলতে পারবে আমাদেরও ও তোমাদের চেয়ে বড় আইকন আছে। এমনিতেই তো ওজনে আমরা বেশি ছিলাম, এবার দেখো আইকনও আছে। ডি স্টেফানোকে দেখায় অবশ্য তারা বলতে পারে যে পৃথিবীর একমাত্র সুপার ব্যালন্ডিয়র জয়ী আমাদের, ওইটা তোদের সবগুলারে এক করলে হয় না। যাই হোক, এসব আর্গুমেন্ট তর্কাতর্কি চলবে। কোনোদিন যদি যাইতে পারি ওই লা বোকাতে, ওখানে বসে এই ফানগুলো করা যাবে। ওখানকার লোকেদের কাছে জিজ্ঞেস করবো যে রিভার প্লেটের ওজনটা কত। সবাই ভালো থাকবেন। রিভার প্লেটের জন্য অনেক শুভেচ্ছা। আরো 125 বছর, আরো বহুকাল কেটে যাক, বহুকাল এই সাফল্যের স্রোতে কেটে যাক।